হুগলির তীরে ছোট্ট এক শহর, নাম কননগর। বাইরে থেকে দেখলে হয়তো সাধারণ মনে হবে, কিন্তু এর ইতিহাসের ভেতরে লুকিয়ে আছে বহু অজানা গল্প। জানেন কি, এই শহরের নামের সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের কাহিনী, ইউরোপিয়ান ব্যবসায়ীদের দাপট আর বাংলার নবজাগরণের ছাপ। আর তার সাথে বাটা শু কোম্পানির প্রথম ভারতীয় ফ্যাক্টরি। কন্যাগরের নাম নিয়ে বহু মত আছে। কেউ বলে নাম এসেছে কুণ্ডলনগর বা কুণ্ড কেন্দ্র ভাবনা থেকে, আবার লোকমুখে আছে মহাভারত সংযোগ অর্থাৎ কর্ণ বা কর্ণনগর। তবে সবচেয়ে পুরনো আধুনিক তথ্যগুলোতে দেখা যায় এই জায়গার উল্লেখ 1600 থেকে 1700 শতকের লোককথা ও মঙ্গল কাব্যের। কন্যাগরের প্রাচীনত্ব বোঝায় স্থানীয় মন্দির, ঘাট ও পুরনো রাজবাড়ির অস্তিত্ব। এই শহরের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো এখানে ভারতবর্ষে প্রথম বাটা শু কোম্পানির ফ্যাক্টরি স্থাপন হয়। কন্যাগরের বিখ্যাত জমিদার পরিবারের মধ্যে রয়েছে ঘোষাল, চক্রবর্তী ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য। তবে এই স্থানীয় বড় বাড়ি বা রাজবাড়ি বা 12 মন্দির, এইসব পরিবার কিন্তু বহু পুরনো, অর্থাৎ এদের স্মৃতি বহন করছে। উদাহরণস্বরূপ গৃহস্থালীর দুর্গাপুজো, 12 মন্দিরের পুজো, যা 1821 সাল থেকে চলে আসছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই জমিদার বাড়িগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, লোকগান সব মিলিয়ে এমন এক সমাজগত জাল গড়ে উঠেছিল যা কন্যাগরের পরিচয় নির্ধারণ করেছে। পুরনো সময় হুগলি অর্থাৎ গঙ্গা ছিল প্রধান নৌপথ। কন্যাগরের ঘাট ছিল স্থানীয় বাণিজ্যের কেন্দ্র। এর ফলে কৃষিজাত পণ্য নৌপথে উঠত কলকাতার দিকে, মানে এখান থেকে কিন্তু নদী হয়ে কলকাতায় পৌঁছে যেত পণ্য। উঁচু নিচু ঘাট, গুদামঘর, এই সবই এই শহরের অর্থনৈতিক ধাঁচ গড়ে তুলেছিল। হুগলি জেলার সামগ্রিক ইতিহাস দেখলে বোঝা যায় যে কিভাবে উত্তর আর দক্ষিণ হুগলির নিচু বন্দরগুলো একটা ইউরোপীয় উপনিবেশ কেন্দ্রসমূহ একে অপরকে প্রভাবিত করছিল। উপনিবেশের যুগে কিন্তু কন্যাগর নিজে যে কোনো প্রধান ইউরোপীয় উপনিবেশিক কেস নয়, কিন্তু কাছাকাছি চিনসুরা মানে চুচুড়া, যেখানে ডাচ, শ্রীরামপুর অর্থাৎ ডেনিশ এবং চন্দননগর যা ফরাসি উপনিবেশ ছিল। তাই ইউরোপীয় বাণিজ্য ধারাটার ছোঁয়া এই এলাকাতে কিন্তু ছিল। 1931 সালে বিখ্যাত বাটা কোম্পানি ভারতের প্রথম পরীক্ষামূলক প্ল্যান্ট একটা ইনিশিয়ালি কিন্তু কন্যাগরে প্রতিষ্ঠা করেছিল। এটা কন্যাগরের আধুনিক শিল্পের সঙ্গে একটা ইঙ্গিত দেয়। স্থানীয় একসময় ব্রিটিশ এবং ইউরোপীয় প্রভাব, সিভিক আর্কিটেকচার, কারিগরি ইন্ডাস্ট্রি এবং সমাজে কিন্তু এই জিনিসগুলো দেখা যেত। এবার এই বাটা শু কোম্পানি কিভাবে প্রথমে কন্যাগরে ফ্যাক্টরি স্থাপন করলো? 1931 সালে চেক প্রজাতন্ত্রের টমাস বাটা এবং তার ভাই জান আন্তোনিন বাটা এবং অন্যান্য সহকর্মীদের নিয়ে কন্যাগরে একটা পুরনো তেল কলের ভবন ভাড়া নিয়ে একটা এক্সপেরিমেন্টাল জুতো উৎপাদন করা শুরু করে। এবার এই উদ্যোগের মাধ্যমে বাটা কোম্পানি ভারতের বাজারে প্রবেশ করে এবং স্থানীয় চাহিদা অনুযায়ী রাবার আর ক্যানভাস জুতো উৎপাদন শুরু করে। 1933 সালের মে মাসের দিকে প্রথম 1000 জোড়া রবার জুতো উৎপাদিত হয় এবং সেটা মেড ইন ইন্ডিয়া ট্যাগ সহ কিন্তু বাজারে আসে। আর এই জুতোগুলো স্থানীয় মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে, কারণ এগুলো ছিল একেবারে সাশ্রয়ী মূল্যের এবং ভারতীয় জলবায়ু আর জীবনযাত্রার একেবারে উপযোগী। এবার কন্যাগরে প্রথম ফ্যাক্টরি স্থাপনের পর কিন্তু বাটা কোম্পানি 1934 সালে বাটানগরে একটি বৃহত্তর শিল্পনগরী প্রতিষ্ঠা করে, যেটা পরবর্তীতে ভারতের বৃহত্তম জুতো উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত হয়। বাটানগরকে বাটার বাটাভিল হিসেবে গড়ে তোলা হয়, যেখানে শ্রমিকদের জন্য আবাসন, বিদ্যালয়, হাসপাতাল এবং অন্যান্য সুবিধাও কিন্তু প্রদান করা হয়েছিল এবং এখনো করা হয়। আপনারা যদি বাটানগরের ইতিহাস জানতে চান তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে নেক্সট ভিডিও বাটানগরের ইতিহাস নিয়েও আসবে। এবারে কন্যাগরে কিন্তু শুধু শিল্পাঞ্চল নয়, এখানে বহু সাহিত্যিক, বৌদ্ধ ভিক্ষুককেও কিন্তু আকর্ষণ করেছে। সেক্ষেত্রে বলা যায় যে ঠাকুর পরিবারের সংযোগ, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির স্মৃতি কিন্তু এখানেই জড়িয়ে আছে। এছাড়াও এখান থেকে উঠে আসা ব্যক্তিদের মধ্যে আছে ভাষা আন্দোলনের শহীদ শফিউর রহমান, তার জন্ম এবং স্মৃতি কন্যাগরের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। বাংলার নবজাগরণ আর কন্যাগর, এই ইতিহাসটা কিন্তু বাংলার রেনেসা মানে বাংলার নবজাগরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানেই জন্মগ্রহণ করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যিনি টেনিদা আর টুনটুনির গল্পের স্রষ্টা অর্থাৎ সুকুমার রায়ের বাবা। বাংলা সাহিত্য, মুদ্রণ শিল্প আর সঙ্গীতের সঙ্গে এই শহরের এক অদ্ভুত যোগ রয়েছে। কন্যাগরে একসময় বিশাল তাল গাছের বাগান ছিল, যেখান থেকে ওই সময় তারি আর খেজুর গুড় তৈরি হতো, যেটা কিন্তু কলকাতার বাজারে রপ্তানি করা হতো। এবার ব্রিটিশ আমলে এখানে একাধিক নীলকুঠিও ছিল, যেখান থেকে নীল রপ্তানি হতো। আজও সেই ভগ্নাশেষ কোথাও কোথাও দেখা যায়। আর স্বাধীনতা আন্দোলন আর বিপ্লবী গতিবিধির কথা না বললেই নয়।
হুগলি জেলায় যে বিপ্লবী আন্দোলন এবং অনুশীলন সমিতির প্রয়াসগুলো সক্রিয় ছিল, কোন্নগরের যুবকরা কিন্তু বিভিন্নভাবে এই আন্দোলনে যুক্ত ছিলেন। গোপনে সভা, অস্ত্র লুকোনো এবং তত্ত্বীয় সমর্থন। স্থানীয় ইতিহাসে ছোট দলীয় কর্মকাণ্ডের উল্লেখ দেখা যায়, যা শহরের সাহসিকতার একটা চিত্র তুলে ধরে। কোন্নগরকে প্রাচীন মঙ্গল কাব্যে উল্লেখ পাওয়া যায়, মানে মনসা মঙ্গল কাব্যের কথা বলছি। এখানে একটা প্রামাণিকতা শহরকে লোককথার শহর হিসেবে কিন্তু বলা হয়েছে। এবার আসি আধুনিক কোন্নগর, মানে গত 50 বছর। শহরটা ক্রমে ক্রমে কলকাতাকে সঙ্গে নিয়ে একটা সেমি আরবান ট্রান্সফর্ম করেছে। বাস, রেল যোগাযোগ পেয়েছে, ছোট বড় হ্যান্ডক্রাফট, ফল, সবজি বাজার বজায় আছে। হেরিটেজ প্রিজার্ভেশনের স্থানীয় উদ্যোগ ও কিছু রাজবাড়ি রেস্টোরেশনের কাজ চলছে। তবে অনেক ঐতিহাসিক স্থাপনা ঝুঁকিতে রয়েছে, তাই হেরিটেজ অ্যাওয়ারনেসও প্রয়োজন কিন্তু কোন্নগরে। আর এই উন্নত পরিবহন ব্যবস্থার কারণে কোন্নগর শহরের বাসিন্দারা সহজেই কিন্তু কলকাতা মহানগরীতে যাতায়াত করতে পারেন, যা তাদের দৈনন্দিন জীবনে সুবিধা প্রদান করে। বর্তমানে কোন্নগরের জনসংখ্যা প্রায় ৭৬,১৭২ জন। এটা ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এবং এর অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে, যা এই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যকেও কিন্তু প্রতিফলিত করছে। আপনি যদি কোন্নগরের আর কোনো পুরনো ছবি বা কাহিনী জানেন, তবে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।